আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অধ্যায় 4 রক্ত ও রক্ত সঞ্চালন। তাহলে যেহেতু অধ্যায়ের নাম রক্ত ও রক্ত সঞ্চালন, তাহলে আমাদেরকে প্রথমে রক্ত এবং সঞ্চালন সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে হবে। তাহলে এই অধ্যায়ের নাম শুনে আমরা মূলত প্রথম যে বিষয়টি সম্পর্কে ধারণা করতে পারছি তা হচ্ছে রক্ত এবং সঞ্চালন। তো রক্ত সঞ্চালন বলতে আমরা রক্ত সংবহন তন্ত্রকে বোঝাচ্ছি, এবং রক্ত বলতে আমরা কি বোঝাচ্ছি? রক্ত হচ্ছে আংশিক ক্ষারীয় তরল যোজক টিস্যু। আংশিক ক্ষারীয় বলতে রক্তের স্বাদ যেহেতু নোনতা, অর্থাৎ রক্তের পিএইচ মান যেহেতু 7.35 থেকে 7.45, যেহেতু এটি হচ্ছে আংশিক ক্ষারীয়, এই জন্য এই কথাটি উল্লেখ করতে হবে আংশিক ক্ষারীয়। আংশিক ক্ষারীয় কথাটি যদি উল্লেখ না করি তাহলে রক্তের সংজ্ঞা যেটা আছে এটা পরিপূর্ণ পাবে না। তাহলে রক্ত হচ্ছে আংশিক ক্ষারীয় তরল যোজক টিস্যু, এবং রক্ত সংবহন তন্ত্র হলো যে তন্ত্রের সাহায্যে রক্ত দেহের সমস্ত অংশ ছড়িয়ে পড়ে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তাহলে আজকের ক্লাসে মূলত আমরা রক্ত সম্পর্কিত যাবতীয় তথ্য, যেগুলো মূলত মেডিকেল, তারপরে বইয়ে টেক্সট সহ বিভিন্ন ইউনিভার্সিটি একাডেমিক লাইফে এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, এগুলো আজকে আমরা উপস্থাপন করব, এবং এই তথ্যগুলো যদি আমরা শিখতে পারি তাহলে এই অধ্যায়ের 10% পড়া মূলত আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা রক্তের বেসিক ইনফরমেশন গুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মানব দেহের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, যা তার দেহের মোট ওজনের 8%। এখানে এই যে 5 থেকে 6% এর কথা বলা হয়েছে, এই 5 থেকে 6% মূলত পুরুষের দেহে, এবং যদি মহিলাদের ক্ষেত্রে যদি আমি এই পরিমাণটা বলি, মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ হচ্ছে 4.5 লিটার থেকে হচ্ছে 5.5 লিটার। মহিলাদের দেহে এই পরিমাণ হচ্ছে 4.5 লিটার থেকে 5.5 লিটার, এবং পুরুষের দেহে মেইনলি এখানে যে উল্লেখ আছে যে মানব দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, মেইনলি এটি পুরুষের দেহের জন্য 5 থেকে 6 লিটার, এবং নারীদের দেহে এই রক্তের পরিমাণ হচ্ছে 4.5 লিটার থেকে 5.5 লিটার। রক্তের পিএইচ মান হচ্ছে 7.35 থেকে 7.45। মূলত যেহেতু ইন্টারের বই অনেকগুলো, তাই এখানে বিভিন্ন রাইটারের বইয়ের মধ্যে এই পিএইচ মানের কিছু তারতম্য থাকতে পারে, বাট স্ট্যান্ডার্ড যে রক্তের পিএইচ মান এটা হচ্ছে 7.35 থেকে 7.45, গড়ে হচ্ছে 7.40। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির তুলনায় 5 গুণ বেশি, এবং এই ক্ষেত্রে একটা কথা, রক্ত মূলত নিউটনীয় সান্দ্রতার সূত্র মেনে চলে না। যেমন আমরা যদি পানির ক্ষেত্রে বিবেচনা করি, পানি কিন্তু নিউটনীয় সান্দ্রতার সূত্র মেনে চলে, কিন্তু রক্ত হচ্ছে এমন এক তরল বা আংশিক ক্ষারীয় তরল যোজক টিস্যু যা নিউটনীয় সান্দ্রতার সূত্র মেনে চলে না। তারপর হচ্ছে অজৈব লবণের উপস্থিতি, এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অজৈব লবণ, এখানে প্রশ্ন আসতে পারে যে রক্তের স্বাদ নোনতা হয় কেন? অপশন থাকতে পারে অনেক কিছু, এর মধ্যে আমাকে মনে রাখতে হবে যে অজৈব লবণের উপস্থিতির কারণে এর স্বাদ নোনতা হয়। আর রক্তের মধ্যে মূলত এরকম কিন্তু একটা মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেনে আসছিল যে কোন কোন গ্যাস দ্রবীভূত থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস রক্তের মধ্যে দ্রবীভূত থাকে, এবং এটা হচ্ছে মাজেদা ম্যামের বইয়ে লেখা, আলিম স্যারের বইয়ে নেই। তাহলে কি হবে যে শিশুদের দেহে রক্তের পরিমাণ কত? 90 মিলিলিটার পার কেজি। এটা মূলত এক্সট্রা ইনফরমেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের দেহে রক্তের পরিমাণ কত? 90 মিলিলিটার পার কেজি। রক্তের সাধারণ বৈশিষ্ট্য জানার পর এখন আমরা রক্তের প্রকারভেদ নিয়ে জানার চেষ্টা করব। রক্ত মূলত দুটি অংশ নিয়ে গঠিত। কয়টি অংশ নিয়ে গঠিত? দুটি। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, অপরটা হচ্ছে রক্তকণিকা। এই ক্ষেত্রে আমরা রক্তের মধ্যে কি এই উপাদানগুলো কিন্তু দৃশ্যমান থাকে না। মূলত সেন্ট্রিফিউগাল যন্ত্রের সাহায্যে এই রক্তকে যদি আমরা প্রতি মিনিটে 3000 বার যদি আমরা মূলত ঘূর্ণন করি বা ঘুরাই, তখন মূলত রক্ত থেকে উপাদানগুলো পৃথক হয়। এবং জেনে রাখা ভালো যে রক্তরসের মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। এবং এখন আমরা এই রক্তের শ্রেণী বিভাগ দেখব, মানে রক্ত যে মূলত দুটি অংশে যে বিভক্ত করলাম সেন্ট্রিফিউগাল যন্ত্রের সাহায্যে, এখন আমরা রক্তরস এবং রক্তকণিকার যে পার্থক্য, মূলত প্রকারভেদগুলো, এগুলো সম্পর্কে আমরা দেখব। তাহলে রক্তকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রক্তরস, অপরটা হচ্ছে রক্তকণিকা। অর্থাৎ মূলত রক্তকে যখন আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রের সাহায্যে আমরা মিনিটে 3000 বার যখন আমরা ঘুরিয়েছিলাম, তখন রক্ত এইভাবে মূলত দুটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবং এই যে রক্তকণিকাগুলো আছে, এই রক্তকণিকা রক্তরসের মধ্যে কি আছে? দ্রবীভূত বা রক্তরসের উপর ভাসমান অবস্থায় ছিল। এখন আমরা রক্তকণিকার সম্পর্কিত যে যাবতীয় তথ্যগুলো, এগুলো অন্য একটা ভিডিওর মধ্যে জানবো। আজকে আমরা শুধু জাস্ট রক্তরস সম্পর্কে আলোচনা করব। তাহলে রক্তরসের পরিমাণ কত? 55%। অর্থাৎ রক্তের মধ্যে দ্রবীভূত রক্তরসের পরিমাণ কত?
55%। তাহলে রক্তরসকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে কঠিন পদার্থ। পানির পরিমাণ কত 90 থেকে 92% এবং কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%। এবং এই কঠিন পদার্থকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জৈব পদার্থ, একটা হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে 7 থেকে 9% এবং অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.9%। এই যে অজৈব পদার্থের পরিমাণ 0.9% এটা হচ্ছে এমসিকিউ 7 স্টার, অর্থাৎ এটা আসবে এমসিকিউ 7 স্টার। অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.9%। তাহলে অজৈব পদার্থের মধ্যে কি কি আছে? পটাশিয়াম আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, আয়োডিন আছে, তামা আছে, ফেরাস আছে। আচ্ছা, অজৈব পদার্থের অন্তর্ভুক্ত হচ্ছে এইগুলো পদার্থ। তাহলে এখন আমরা জৈব পদার্থ সম্পর্কে জানবো। জৈব পদার্থের পরিমাণ দেখতে পাচ্ছি যে 7 থেকে 9%। এখন জৈব পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, একটা হচ্ছে আদার্স বা অন্যান্য। তাহলে প্লাজমা প্রোটিনকে আবার মূলত কি, প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত হচ্ছে চারটা প্রোটিনের মনে রাখার উপায় হচ্ছে জিপিএ5। জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রথমবিন, এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন, আর 5 দিয়ে হচ্ছে ফাইবিনোজেন। এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে পার্সেন্টেজ গুলো যে দেওয়া আছে 55%, 90 থেকে 92% এবং কঠিন পদার্থ 8 থেকে 10%, এই যে পার্সেন্টেজ গুলো মূলত এমসিকিউর জন্য এমসিকিউ 7 স্টার আর কি। এবং নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো মনে রাখার উপায় হচ্ছে আইজ্যাক। স্বরে আ দেওয়া হচ্ছে অ্যামোনিয়া, রসীয় দেওয়া হচ্ছে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড, বর্গীয় জ দেওয়া হচ্ছে জ্যান্থিন এবং ক দেওয়া হচ্ছে ক্রিয়েটিনিন। এবং অন্যান্য পদার্থের মধ্যে বিভিন্ন হরমোন আছে, এনজাইম আছে, আর লিপিড আছে এবং গ্লুকোজ আছে। এগুলো মূলত আমাদের মুখস্থ রাখতে হবে যাতে আমরা এমসিকিউ আসলে যাতে পারতে পারি। রক্তপ্লাজম সম্পর্কে বা রক্তরসের অপর নাম কিন্তু প্লাজমা বা রক্তরস সম্পর্কে জানার পর এখন আমরা রক্তের সাধারণ কার্যাবলী সম্পর্কে জানবো। মূলত এগুলো হচ্ছে কিউআর। এই প্রশ্নটা মূলত সিকিউ এর জন্য 3 স্টার। রক্তের বৈশিষ্ট্য বা সাধারণ কার্যাবলী সম্পর্কে গ নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখি যে রক্তের সাধারণ কার্যাবলী মানে রক্ত কোন কোন কাজগুলো করতে পারে। মেইনলি আমি যদি এক কথায় বলতে যাই যে রক্তের সাধারণ কার্যাবলী, রক্ত কি কাজ করে? রক্ত মূলত আমাদের দেহে, এক কথায় বলতে গেলে রক্ত মূলত আমাদের দেহে পরিবহনের কাজ করতে পারে। মেইনলি আমাদের দেহে যে যাবতীয় পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায় এগুলো সবকিছু রক্তের মাধ্যমে স্থানান্তরিত হয়। তাহলে আমরা রক্তের সাধারণ কার্যাবলীগুলো দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে যে পুষ্টিদ্রব্য পরিবহন বলতে যে আমরা নানা ধরনের খাবার খাই, খাবারগুলো আমাদের দেহে বিপাক ক্রিয়ায় কোষে যেভাবে শোষণ করতে পারে সেই অবস্থায় রূপান্তরিত হয়। এই অবস্থায় রূপান্তরিত হলে খাবার যে রূপান্তরিত হলো তা রক্তের মাধ্যমে আমাদের দেহে বিভিন্ন কোষে পরিবহিত হয় বা বিভিন্ন কোষে চলে যায়। এই জন্য এখানে বলছি যে পুষ্টিদ্রব্য পরিবহন। শ্বসন গ্যাস বলতে আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস থেকে যে অক্সিজেনটা তৈরি হয় তা রক্তের মাধ্যমে স্থানান্তরিত হয়ে দেহের বিভিন্ন কোষে যায় এবং সেই সব কোষ থেকে যে বিপাক ক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তা আবার রক্তের মাধ্যমে কোথায় চলে আসে? ফুসফুসে চলে আসে। এই জন্য আমরা বলছি শ্বসন গ্যাস। পানি সাম্যতা রক্ষা বলতে বোঝাচ্ছে এরকম যে আমাদের দেহের কোন স্থানে যখন পানির ঘাটতি তৈরি হয় তখন রক্তের মধ্যে তো আমরা দেখেছিলাম যে রক্তরসের মধ্যে দুইটা প্রধান টার্ম আছে, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে কঠিন পদার্থ। পানির পরিমাণ কত? 90 থেকে 92%। যেহেতু রক্তের মধ্যে পানি থাকে তাই আমাদের দেহে কোন স্থানে যদি পানির ঘাটতি দেখা যায় তখন রক্তের মাধ্যমে সেই স্থানে পানি যায়, মানে পানি রক্তের মধ্যেই তো থাকে, রক্ত সেইখানে যায় এবং পানির যে সমতা রয়েছে তা বজায় রাখে। তারপর হচ্ছে তাপীয় সমতা। আমাদের দেহের মধ্যে একটা স্থির তাপমাত্রা বজায় রাখার ক্ষেত্রে হচ্ছে রক্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিপাক ক্রিয়ায় দ্রব্যাদি পরিবহন, অর্থাৎ আমাদের দেহে বিপাক ক্রিয়ায় বিভিন্ন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেগুলো আমরা দেখছিলাম আইজেক দিয়ে মনে রাখছিলাম, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, পরে হচ্ছে জ্যান্থিন ইত্যাদি বর্জ্য পদার্থগুলো রক্ত মূলত পরিবহন করে কিডনির কাছে নিয়ে যায়। পরবর্তীতে কিডনির সাহায্যে মূলত কি এই বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে নির্গত হয়। তারপর হচ্ছে দেহের প্রতিরক্ষা। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম ব্যাকটেরিয়া বা হচ্ছে মূলত ভাইরাস আমাদেরকে আক্রমণ করে। এই রক্তের মধ্যে যেহেতু আমরা রক্তকণিকা এখনো পড়ি নাই, রক্তকণিকার মধ্যে একটা অংশ আছে শ্বেত রক্তকণিকা যা মূলত রক্তের কণিকা বা রক্তের মধ্যে থাকে।
যা কোনো জীবাণুকে মূলত ধ্বংস করে আমাদের দেহকে সুরক্ষিত রাখে। এই জন্য দেহের প্রতিরক্ষা ক্ষেত্রে মূলত রক্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তারপর হচ্ছে আয়নের সমতা রক্ষা। আমাদের দেহে বিভিন্ন আয়ন আছে যা আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি, এগুলোর সমতা রক্ষার ক্ষেত্রে রক্ত ভূমিকা পালন করে। তারপরে অম্ল ক্ষারের সমতা রক্ষা, এটার ক্ষেত্রে রক্ত ভূমিকা পালন করে। সঞ্চয় ভান্ডার, যদি এখান থেকে কোন একটা এমসিকিউ আসে তাহলে মাস্ট বি হচ্ছে এই অংশটা থেকে হচ্ছে একটা এমসিকিউ আসবে, সঞ্চয় ভান্ডার। তাহলে সঞ্চয় ভান্ডার বলতে কি বলা হচ্ছে, তাহলে সঞ্চয় ভান্ডার বলতে এখানে যে কথাটি বোঝাচ্ছে তা হচ্ছে যে রক্ত হলো প্রোটিনের সঞ্চয় বা প্রোটিনের আধার হিসেবে কাজ করে। কিসের আধার বা ভান্ডার? প্রোটিনের ভান্ডার হিসেবে রক্ত কাজ করে। রক্ত কিসের ভান্ডার হিসেবে কাজ করে? প্রোটিনের ভান্ডার। এমসিকিউ 7 স্টার, এটা হচ্ছে এমসিকিউ 7 স্টার, এখান থেকে কোয়েশ্চেন আসবে। তাহলে যদি আমাদের বলে যে রক্ত কিসের ভান্ডার হিসেবে কাজ করে, সঞ্চয় ভান্ডার অথবা প্রোটিনের ভান্ডার হিসেবে কাজ করে। রোগ নির্ণয়, রোগ নির্ণয় বলতে এই যে আমরা যে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করি, এই মেডিকেল টেস্টগুলোর করার সময় অনেক সময় আমাদের দেহ থেকে রক্ত সংগ্রহ করে। এই যে রক্ত সংগ্রহ করে বা রক্ত সংগ্রহ করার পর পরীক্ষা করার মাধ্যমে যে বিভিন্ন রোগ নির্ণয় করা হয়, এই রোগ নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু রক্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই জন্য মূলত কি যে রোগ নির্ণয় করার ক্ষেত্রে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে দেহের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে হচ্ছে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা রক্ত পরিবহন তন্ত্র মানে কিভাবে আমাদের দেহে রক্ত সঞ্চালিত হয় এই সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম। তারপর আমরা রক্তের সাধারণ কার্যাবলী দেখতে পেলাম, রক্ত সম্পর্কে বেসিক তথ্য যা এমসিকিউর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা দেখলাম। আর রক্তের শ্রেণী বিভাগের অর্ধেক অংশ অর্থাৎ রক্ত রস বা প্লাজমা সম্পর্কে আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা রক্তকণিকা এর শ্রেণী বিভাগ দেখব এবং লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার যে কাজ এবং কোথা থেকে এগুলো উৎপত্তি হয় বা কোথায় গিয়ে এগুলা ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমাদের দেহের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা কত বা বাচ্চাদের দেহে কত বা এদের ভূমিকা কি আমাদের দেহে, এরা কি কাজ করে আমাদের দেহে, এই সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারব। এই ভিডিওর মধ্যে যে আমরা আজকে যাবতীয় যে তথ্যগুলো আমরা শেয়ার করলাম, এই তথ্যগুলো ম্যাক্সিমাম তথ্যই বইয়ে উল্লেখ আছে, এখান থেকে লেখার কোনো প্রয়োজন নেই। তাই আমি বইয়ে যে দাগানো অংশগুলো তা আমি ভিডিওর মধ্যে উল্লেখ করব বা ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিব, যাতে স্টুডেন্টরা সহজেই যাতে বইয়ের মধ্যে ইজিলি এগুলো দাগাইতে পারে এবং তাদের সময় সেভ করে যাতে পড়ায় অধিক বেশি মনোযোগ দিতে পারে। এই জন্য এটা হচ্ছে আমার তাদের জন্য ছোট্ট একটা পদক্ষেপ।